ওয়েলকাম ব্যাক টু টিউশন পয়েন্ট। আমি তোমাদের আস্তিক স্যার চলে এসেছি তোমাদের জন্য গোলকের পার্ট 3 ভিডিও নিয়ে। অলরেডি আমার পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও দেওয়া হয়ে গেছে, আশা করি সবাই তোমরা দেখেছো। যদি না দেখে থাকো অবশ্যই ওই ভিডিওটা দেখে আসো, না হলে কিন্তু এই পার্টগুলো বুঝতে পারবে না। আর এটা হচ্ছে সব থেকে টাফেস্ট পার্ট। বারবার বলবো, এইখানে যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলোর মধ্যেই একটা না একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবেই। এটা আমি আজকে বলে দিলাম, সাজেশন দেওয়ার সময় তো অবশ্যই বলে দেবো কোন অঙ্কটা আসবে। তাহলে বুঝতে পেরে গেছি। তো আজকে আমরা করাবো 11 নম্বর, আজকে আমরা যেটা করাবো 11 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর সাম। আজকে 11, 12, 13 নম্বর সাম করাবো। দাদা 14 নম্বর সাম, 14 নম্বর সাম বলেছিলাম 8 এর মতো পুরো সেম, 8 এর মতো পুরো সেম। তোমরা এটা তোমাদের এইচডব্লিউ দিয়েছিলাম, বলেছিলাম কমেন্ট করে জানাতে। অনেকেই বলেছো যে সঠিক হয়েছে, তাদের সবাইকে থ্যাংক ইউ। তাহলে আরেকবার বলে দিই, 14 নম্বর সামটা পুরো 8 এর মতো সেম। আমি 8 এর অঙ্কটা করে দিয়েছি, 14 অঙ্কটা এখনো যারা করোনি করে অবশ্যই কমেন্ট করবে। আজকে আমরা 11, 12 এবং 13 নম্বর সামটা করাতে চলেছি। চলো শুরু করা যাক। চলো শুরু করি 11 নম্বর সামটা। কি বলেছে? একই ধাতুর পাত দিয়ে তৈরি দুটো ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য, ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য এত সেমি এত সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তাদের অনুপাত নির্ণয় করি। তাহলে আমাকে একটা কথা ভাবো, দুটো গোলক দিয়ে দিয়েছে, এই ধরো দুটো গোলক দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই দুটো গোলক দিয়ে দিয়েছে। একটার ব্যাসের দৈর্ঘ্য বলেছে 21, একটার ব্যাসের দৈর্ঘ্য বলেছে 21, 2r = 21। আর একটার বলেছে 2r = কত বলে দিয়েছে, আর একটা বলেছে 17.5 সেমি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। যেটা আমরা জানি সেই টিউশনই পার্ট দিয়ে আগে আপাতত এগোবো। যতটুকু জানি ততটুকু পার্ট দিয়ে মানে যতটুকু জানি আমরা, যতটুকু জানি বা জানতে পেরেছি ততটুকু পার্ট নিয়ে আমরা আগে এগোনো শুরু করব। তো চলো শুরু করা যাক। প্রথম চলে আসবো 11 নম্বর সামটা। লিখবো গোলক দুটির আচ্ছা ব্যাসের দৈর্ঘ্য তো জানি, তাহলে আমরা ডাইরেক্ট ব্যাসার্ধ লিখি। গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে লিখবো। তাহলে গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে, ব্যাস বলে আর লিখলাম না, ব্যাসার্ধ যথাক্রমে r = এখানে 17.5 ছিল, তাহলে আমরা 17.5/2 = কত হবে? 17.5/2 হবে। বা ও লিখবে ও, আর একটা হচ্ছে 21/2 সেমি। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, ঘটনাটা অনেকে বুঝলো না। গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে, ব্যাস তোমরা জানি, তাহলে একটা লাইন লিখে কেন সময় নষ্ট করবো? ব্যাসার্ধ কি করবো? 17.5/2 আর 21/2। কেন? যে কোনো ব্যাসকে আমরা 2 দিয়ে ডিভাইড করলে ব্যাসার্ধ পাই। এত অব্দি বুঝতে পেরে গেছি। এবার আমরা যেটা বার করবো, এবার এই গোলক দুটির আমরা ব্যাসার্ধ জানতে পেরে গেছি। অঙ্কে এবার আমাদের কি বলেছিল? অঙ্কে আমি বাকি পার্টটা একটুখানি পড়ে নিই। অঙ্কে যেটা বলেছিল, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, পাত বলতে সাইডেরটার কথা বলেছে। সাইডেরটা মানে পুরো বক্রতল, যে পুরো বক্রতল তার ক্ষেত্রফলটা জানতে বলেছে। পুরো বক্রতলের ক্ষেত্রফলটা বার করবো। সাথে আমাদের আরেকটা জিনিস বলেছে, তাদের অনুপাত নির্ণয় করি। চলো তাহলে শুরু করা যাক। তাহলে লিখবো প্রথম, দুটো আছে, তাহলে লিখছি প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল আশা করি এতদিনে তোমরা ফর্মুলা জেনে গেছো। 4πr², ফর্মুলা জেনে গেছো, ফর্মুলা বসিয়ে দিলাম। এবার জাস্ট আমাদের একটাই কাজ করতে হবে, ইনফরমেশন যেগুলো পেয়েছি সেগুলো ধরে এগোতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। তাহলে 4 যেমন আছে লিখে দেবো, পায়ের মান 22/7 যেমন আছে লিখে দেবো। r², আর বলতে এখানে কি আছে? 17.5/2 তার হোল স্কয়ার করবো। আমরা না একটা কাজ করবো, এখানে না বক্রতলের ক্ষেত্রফলটা বার করবো না, আমরা এরকম অবস্থায় রেখে দেবো। কারণ তোমাদের পরে বলছি, কারণ এখানে বার করতে গেলে অনেক খাটনি হবে, পরেরটা করলে আমাদের আরো ইজি হইতে হবে। আমি চাইবো সবসময় ইজি হইতে করাতে। তাহলে যাই হোক, আরেকবার বলছি, ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা ব্যাস যা জানি তাকে 2 দিয়ে ডিভাইড করেছি। প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr², জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছি। এবার লিখবো দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল। 4πr², এখানে 4 এর মান 4ই থাকবে, পায়ের মান 22/7 হবে, r² বলতে এখানে 21/2 তার হোল স্কয়ার, এত অবধি হয়ে গেল। এবার আমি যেটা জানতে চাইছি সেটা করবো, লিখবো সুতরাং দুটি গোলকের বক্রতল বা পার্শ্বতলের, যেটা তোমরা লিখছো সেটাই লিখতে পারো, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হলো। এইবার ভালো করে ঠান্ডা মাথায় শুনতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো বাবু, ব্যাসার্ধ দুটোরই জানতাম,
আর বক্রতলের ক্ষেত্রফলে তাদের মানগুলো বসিয়ে দিয়েছি, প্রথমটাও বসিয়েছি, দ্বিতীয়টা বসিয়েছি। এবার তাদের যখন অনুপাত বার করবো তাহলে লিখবো প্রথম গোলকের আয়তন বক্রতলের ক্ষেত্রফল যেটা ছিল সেটা লিখবো 4 × 22/7 ইন্টু 17.5/2 তার হোল স্কোয়ার, এত অব্দি লিখলাম। আর নিচে লিখবো 4 × 22/7 ইন্টু 21/2 তার হোল স্কোয়ার। বলো এত অব্দি বুঝতে পারলাম কিনা? কোনো কঠিন কিছু নেই, সিম্পল। ব্যাসার্ধ জানতাম, বক্রতলের ক্ষেত্রফল বার করেছি দুটো দিয়ে, দুটোকে বাই আকারে লিখলাম। এবার বাই থেকে আমরা অনুপাত করে নেবো। দেখো এইদিকে তাকাও, কি করবো আমি 4 কেটে দিতে পারলাম, 22/7 22/7 কেটে গেল, আর কোনো কিছু পড়ে থাকলো না। এবার যেটা করবো ঠান্ডা মাথায় করবো। এদিকে দেখো 17.5/2, তাই তো? ভালো করে শোনো, 17.5/2 সেটাকে আমরা দুবার লিখবো, কারণ স্কোয়ারে আছে তাই লিখবো দুবার। হলো ইন্টু এই 21/2টাকে না আমি উল্টে লিখবো, কারণ বাই আছে যখন গুণ করবো এটা উল্টে যাবে, আর কবার হবে? দুবার হবে। 2/21 ইন্টু 2/21। এই যে কথাটা এইখান থেকে এই লাইনটাই অঙ্কটার মেন পার্ট, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ওপরেরটা হচ্ছে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আর নিচেরটা হচ্ছে পরের গোলকটা মানে দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দুটো আমরা কাটাকুটি 4 কাটলাম, 22/7 22/7 কেটে নিলাম। দেন যেটা করলাম 17.5/2 এটা স্কোয়ার আছে বলে দুবার লিখলাম, বাই আছে বাইকে যখন ইন্টু করবো এটা উল্টে যাবে, যেহেতু স্কোয়ার আছে দুবার বসালাম। এত অব্দি আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা জাস্ট যা জিনিসটা করবো সেটা দেখো, এখানে ভালো করে দেখবে। এখান থেকে যদি পয়েন্ট তুলি 1 আসবে, পরে একটা সংখ্যা একটা শূন্য, ওপরে কিছু নেই মানে 1। সেম ভাবে এটাও তাই করবো, পয়েন্ট তুলে 1, পরে একটা সংখ্যা একটা শূন্য, প্লাস এই অব্দি জাস্ট করে নিলাম। এবার কাটাকুটি করবো, অঙ্ক শেষ। যারা কাটাকুটি করো তাদের আর ভিডিওটা দেখতেই হবে না। দেখো আমি কি করবো, 2 2 2 2 কেটে দিলাম, হয়ে গেল। এখানে 3 দিয়ে কাটবো, 3 আচ্ছা 3 দিয়ে না, এটা আমি এখান দিয়ে কত দিয়ে কাটবো? দেখো 7 দিয়ে, 7 × 14 15 16 17, 7 দিয়ে কাটবো এখানে, ঠিক আছে? 7 × 2 = 14 15 16 17, 7 5 35, আর এখানে আমি 7 3 21 কাটলাম। হলো সেম ভাবে এটা যদি 7 দিয়ে কাটি এটা হবে 7 2 × 14 15 16 17, 7 5 35, 7 3 21। এত অব্দি হয়ে গেছে। আচ্ছা এবার দেখো শুধু তো নিচে 10 10 নেই, 3 3ও আছে, তাহলে আমরা একটা কাজ করি, এবার 10টাকে কাটবো। আমরা কি বলেছিলাম, শুধু ধরো 10 বা 1000 বা 100 রয়েছে তখন আর কাটবো না, কিন্তু এখানে তো নিচে দুটো 3 রয়েছে, তাহলে আমরা কাটি। 25 দিয়ে যদি কাটি, দেখো 5 দিয়ে 5 2 × 10, 5 5 25, আবার 5 দিয়ে কাটলে 5 2 × 10, আর তো কাটাকুটি যাচ্ছে না, তাহলে থাকছে 25, আর নিচে কত থাকছে? 3 3 9 9 2 18 8 2 36। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে 25:36, 25:36 অ্যান্সার বেরিয়ে গেছে। এটাই উত্তর। আমি আবারও বলছি এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল। বারবার বলছি এর মধ্যে ব্যাস জানতাম, ব্যাসার্ধ বার করেছি, বক্রতলের ক্ষেত্রফল দুটো বার করেছি, দুটোর বক্রতলের ক্ষেত্রফল বার করেছি, দিয়ে দুটোকে বাই করে কাটাকুটি করে দিয়েছি, আমাদের যেটা বেরিয়েছে সেটাকে অনুপাতে কনভার্ট করে দিয়েছি। এটাই আমাদের জানতে চেয়েছিল, বুঝতে পারলাম? তাহলে দুটো গোলকের বক্রতলের অনুপাত আমরা বার করে নিয়েছি, বুঝতে পারলাম অঙ্কটা? যদি কোথাও অসুবিধা থাকে আবার একবার রিপিট করে দেখে নাও। চলো নেক্সট অঙ্কে আসা যাক। চলো চলে আসি নেক্সট অঙ্ক। এবার একটা কথা বলে দিই, নেক্সট অঙ্কটা হচ্ছে সব থেকে ভাইটাল অঙ্ক, আর এই অঙ্কটা অনেকে বুঝতে পারে না। আমি আজকে বোঝানোর পর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো করে শোনো কি বলছে। একটা ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। ঠিক আছে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত কত? মানে ধরো এই একটা গোলক আঁকলাম, এই গোলকটার উপর থেকে কেটে নেওয়া হলো। তোমাকে যেটা জানতে চেয়েছে এই পুরো গোলকটার আয়তন, ভালো করে শুনবে, এই পুরো গোলকটার আয়তন এবং অবশিষ্ট যে গোলকটা পড়ে রয়েছে, কেটে নেওয়ার পর অবশিষ্ট গোলক বলতে ভেতরের গোলকটা, এই দুজনের আয়তনের অনুপাত জানতে চেয়েছে। এটা হচ্ছে সিম্পল কনসেপ্ট, আর কিচ্ছু বোঝার দরকার নেই, শুধু এটা মাথায় রাখো, বড় গোলকটার আয়তন আর অবশিষ্ট গোলক, মানে এই ওপরের পার্টটা যখন কেটে নেওয়া হবে, ওপরের পার্টটা কেটে নেওয়া মানে এই পার্টটা থাকবে না, কিন্তু তখন আর এই পার্টটা থাকবে না। ঠিক আছে, তখন অবশিষ্ট গোলক বলতে এই পার্টটা থাকবে। এদের দুজনের অনুপাত জানতে চেয়েছে। কিসের অনুপাত জানতে চেয়েছে? আরেকবার পড়ি, অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত, আয়তনটার অনুপাত জানতে চেয়েছে। চলো আস্তে আস্তে আমরা অঙ্কে এগোই, খালি একটাই কথা বলবো, প্রথম যে গোলকটা ছিল, ভালো করে শুনবে, প্রথম যেটা গোলকটা ছিল এটা হবে পূর্বের গোলক, আর কেটে নেওয়ার পর যে গোলকটা হবে সেটা হচ্ছে পরবর্তী গোলক বা অবশিষ্ট গোলক। এই কথাটা মাথায় রেখে নেব। ঠিক আছে, তো আমরা চলো আগে এগোই। আমাদের হচ্ছে 12 নম্বর সাম। আমরা লিখবো পূর্বের মানে আগের যেটা, পূর্বের গোলকের ব্যাসার্ধ সমান সমান আর সেমি। আচ্ছা, মাঝে একটা লাইন ছিল, খুব ভাইটাল লাইন, ওটা আমি পরে বলছি, ওটাকে আমি স্কিপ করে গেছি একটাই কারণে, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। পরের গোলকের ব্যাসার্ধ
পরের গোলকের ব্যাসার্ধ মানে নতুন যে গোলকটা হচ্ছে তার ব্যাসার্ধ r সেমি। এত অবধি কারা বুঝতে অসুবিধা আছে? কাদের বুঝতে অসুবিধা আছে? এবার যেটা করব দুজনের বক্রতলের ক্ষেত্রফল বার করব। লিখবো পূর্বের গোলকের বক্রতলের ক্ষেত্রফল। আরে বাবা সবাই তো আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল কত, 4πr²। তাহলে লিখে দিই 4πr²। এত অবধি বুঝতে পারলাম। চলে আসবো পরের গোলকের বক্রতলের ক্ষেত্রফল, সেটাও হবে 4π। আচ্ছা পূর্বেরটা তো 4π বড় হাতের r², নিচেরটা হচ্ছে ছোট হাতের r²। হয়ে গেল। এটা হবে সেমি স্কয়ার, মানে বর্গ সেমি যেটাকে বলা হয়। এত অবধি বুঝতে পারলাম। তাহলে আমরা বড় গোলকটার ব্যাসার্ধকে বড় হাতের r ধরলাম, ছোট গোলকের ব্যাসার্ধ ছোট হাতের r ধরলাম, পূর্বের গোলক আমি বড় ছোট বললাম, পূর্বের গোলকের ব্যাসার্ধকে বড় হাতের r ধরলাম, পরের গোলকের ব্যাসার্ধকে ছোট হাতের r ধরলাম, পূর্বের গোলকের বক্রতলের ক্ষেত্রফলকে 4π বড় হাতের r² ধরলাম, আর পরের গোলকের বক্রতলের ক্ষেত্রফলকে 4π ছোট হাতের r² ধরলাম। এবার আমরা অঙ্কের একটা লাইন করব, সেটা হচ্ছে 2 নম্বর লাইনটা। তোমরা দেখো স্ক্রিনে প্রশ্নটা আবার উঠছে। কি বলেছে ভালো করে শোনো। নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক হয়, মানে নতুন গোলকের বক্রতল কত, 4πr², আর পূর্বের গোলকটা কত ছিল, 4π বড় হাতের r²। বলেছে এটার যা ক্ষেত্রফল এটার অর্ধেক, তাই জন্য এদিকে 2 দিয়ে ভাগ করবো, তাহলে ইকুয়াল টু সাম বসাবো। মানে তোমরা এমন ভাবে কেটে নেওয়া হবে, এটার যা বক্রতলের ক্ষেত্রফল এটার ক্ষেত্রে তার অর্ধেক হয়ে যাবে। আর একবার বলছি, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল পূর্বের যে গোলকটা ছিল তার বক্রতলের অর্ধেক, তাই জন্য কিন্তু ভাগ করেছি। বলো এত বুঝতে পারলে কিনা? এবার জাস্ট এখানে একটাই কাজ করবো, প্রশ্নানুসারে লিখবো। এখানে কি লিখবো? প্রশ্নানুসারে বলে কথাটা লিখবো। এটাই আমাদের প্রশ্ন বলেছে। এই পার্টটাই সব থেকে ভাইটাল পার্ট। আবার বলে দিচ্ছি, কি বলছে, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল পূর্বের গোলকের অর্ধেক। হয়ে গেছে। এবার একটা কাজ করি, এখান দিয়ে পাই, এখান দিয়ে 4, এখান দিয়ে 4, এখান দিয়ে পাই কেটে দিলাম। হয়ে গেল। এবার একটা কাজ করবো, এখানে যেমন r² আছে থাকুক, এই হাফটাকে ওইদিকে নিয়ে চলে গেলে কি হবে, 2 ইন্টু ছোট হাতের r²। এবার বড় হাতের r যদি বার করি, স্কোয়ার রুট হবে 2 ইন্টু ছোট হাতের r²। মানে কি, দুটো r রয়েছে, r² মানে কি r ইন্টু r রয়েছে, তাহলে দুটো r থেকে একটা r বেরিয়ে আসবে, কিন্তু 2টা বেরোতে পারবে না। তাহলে বড় হাতের r এর যে মানটা দাঁড়ালো, সেটা হচ্ছে r√2, ছোট হাতের r√2। বলো এত অবধি বুঝতে পারলাম কিনা? আরেকবার বলি, 4π বোথ সাইড দিয়ে কেটে গেল, r² এর পাশে থেকে গেল, হাফটা ওদিকে গিয়ে উল্টে গেল, 2r² হলো। এবার এখান দিয়ে যদি স্কোয়ার রুটের রুট হবে, দুইটা রুটের মধ্যে থেকে যাবে, r² মানে দুটো r এর গুণফল, একটা r বেরিয়ে আসবে। তাহলে আমরা বড় r এর যে ভ্যালু সেটা পেয়ে গেলাম। এত অবধি কারো কোনো অসুবিধা নেই। এবার আমাদের যেটা বার করতে হবে, এবার আমরা এখানে লিখবো প্রশ্নানুসারে। আচ্ছা একটা কথা ভাবো, একটা ভালো জিনিস ভাবো, একটা ভালো কথা বলবো, মন দিয়ে শুনবে। আমরা একটা কাজ করি, বড় গোলকটার যে আয়তন, বড় গোলকটার আয়তন থেকে আমরা যদি বড় গোলকটার আয়তন থেকে যদি এই যে ছোট গোলকটার আয়তন বাদ দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা বাদ গেছে। মানে পূর্বের যে গোলক ছিল এবং পরবর্তী গোলকটা যেটা ছিল, দুটোকে যদি বিয়োগ করে দিই, তাহলে বুঝতে পারবো এই এরিয়াটা কতটা বাদ গেছে। ইয়েস অর নো? বুঝতে পারলাম। তাহলে সেটাই করবো। আরেকবার দেখে নিই, তাই বলেছে কিনা আরেকবার দেখে নেবো। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কেটে নেবো অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তন। তাহলে আমরা যেটা জানি, সম্পূর্ণ গোলকের আয়তন, সম্পূর্ণ বলতে পূর্বের গোলকটার আয়তন কত ছিল, 4/3 ইন্টু পাই ইন্টু বড় হাতের r কিউব। ইয়েস অর নো? এটাই তো ছিল। ঠিক আছে, এত কি ছিল। আর পরেরটার ক্ষেত্রে কি ছিল, 4/3 পাই ইন্টু ছোট হাতের r কিউব। এবার অনেকে বুঝতে পারলো না, আরেকবার বলে দিচ্ছি। এটা হচ্ছে বড় মানে পূর্বের গোলকের আয়তন, এটা হচ্ছে পরের গোলকের আয়তন। দাদা কি করে বুঝবো? এখানে দেখ বড় হাতের r কিউব, যেটা আমরা পূর্বের গোলকের ব্যাসার্ধ ধরেছিলাম, পরেরটা হচ্ছে পরবর্তী গোলকের ব্যাসার্ধ, যেটাকে ছোট হাতের r কিউব ধরেছি। এত অবধি হলো। এবার তোরা এখানে একটা জিনিস দেখ, বড় হাতের r কিউবের আমরা মানটা বার করেছি, r এর মানটা বার করেছি r√2। তাহলে এখানে বসাই 4/3 ইন্টু পাই ইন্টু r কিউব, মানে এখানে হচ্ছে r√2 এর কিউব। আরেকবার বলে দিচ্ছি, এখানে আমরা বড় হাতের r কিউব মানে r√2 এর কিউব বসাবো। আর এখানে ছোট হাতের মান তো আমরা জানি না, ছোট হাতের r এর তো মান জানি না, রেখে দেবো। এত অবধি বলতে বুঝতে পারছি না? তাহলে আমি কি বললাম, পূর্বের গোলকের আয়তন মাইনাস পরবর্তী গোলকের আয়তন, বড় হাতের r কিউবের মান জানতাম, বসিয়ে দিয়েছি। এবার তোদের একটা কথা বলি, r কিউব তো r কিউবই থাকবে, আর √2 এর কিউব যদি করি, তাহলে √2 ইন্টু √2 ইন্টু √2। এবার দুটো √2 থেকে একটা √2 বেরিয়ে আসবে, আর একটা √2 ভেতরে বেরিয়ে যাবে। আর একবার বলছি, √2 এর কিউব করলে 3টে √2 এর গুণ হয়, দুটো √2
2 থেকে একটা রুট 2 বেরিয়ে আসবে, একটা ভেতরে থেকে যাবে, মানে 2 রুট 2 হবে। আচ্ছা, আর এখানে পাই যেমন আছে থাকবে, 4/3 যেমন আছে থাকবে। এত অবধি হয়ে গেল, এত অবধি কারো কোথাও সমস্যা নেই। 4/3 যেমন আছে থাকবে, ইন্টু পাই যেমন আছে থাকবে, ইন্টু r কিউব যেমন আছে থাকবে, হয়ে গেল। এবার আমি এখান দিয়ে একটা কাজ করতে পারি, এই পার্টটা আর এই পার্টটা পুরো কমন নিতে পারি। তাহলে আমি কি লিখবো, 4/3 পাই ছোট হাতের r কিউব যদি কমন নিই, পড়ে থাকবে 2 রুট 2, আর ওর পাশে কিছু নেই মানে -1। তাহলে বলো বোঝাতে পারলাম কিনা, এই অবধি কারো কোথাও সমস্যা দেখি না। এটা হচ্ছে পূর্বের গোলকের আয়তন, এটা হচ্ছে পরবর্তী গোলকের আয়তন। এবার r এর কিউবের জায়গায় r কিউবের মানটা বসিয়েছি, এখানে তো r এর মান জানি না। এবার এই যে পুরো পার্টটা বসানোর পর r এর কিউব করলে r কিউব হয়, রুট 2 এর কিউব করলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি 2 রুট 2। এবার এইখান থেকে এই পার্টটা, এখান থেকে এই পার্টটাকে কমন নিলে পড়ে থাকে 2 রুট 2 -1। বলো এই জায়গায় কোনো কারো সমস্যা আছে কিনা? আশা করি কোনো সমস্যা নেই। চলো আস্তে আস্তে আমরা এগোবো। এবার আমরা কি করবো, এবার আমরা যেটা করবো, এবার দুজনের আয়তন বার করবো। এবার আমরা কি করবো, আয়তন বার করবো। চলো আয়তন বার করা যায়। আচ্ছা, এতটুকু আগে ঢুকে নাও। এবার আমরা যেটা করবো, আয়তন বার করবো। এর আগে এতটুকু ঢুকে নাও, তারপর আমরা আয়তন বার করছি। আচ্ছা, এই অবধি আমাদের বেরিয়ে গেল। এবার আমরা যেটা করবো, এবার আমরা কি পেয়ে গেলাম, এখানে আমরা কি পেয়ে গেলাম, অবশিষ্ট, মানে অবশিষ্ট গোলকের আয়তনটা পেয়ে গেছি। এবার আমাদের একটাই কাজ, যে পূর্বের গোলক আর পরবর্তী গোলকের আয়তনটা বার করবো, মানে পূর্ব গোলকের আয়তন, পূর্বের গোলকটার আয়তন আর পরবর্তী গোলকের আয়তনটার অনুপাত বার করবো। ঠিক আছে, তো চলো এত অবধি আগে ঢুকে নাও। আর একবার বলে দিচ্ছি, শুনে নাও। এত অবধি হয়ে গেল। এরপরে আমরা যেটা করবো, আমরা পূর্ববর্তী যে গোলকের আয়তন আর পরবর্তী যে গোলকের আয়তন তাদের অনুপাতটা বার করবো। ঠিক আছে, তো এত অবধি নোট করে নাও। নেক্সট আমি পরবর্তী পার্টটা নিয়ে আসছি। এবার আমরা চলে এলাম, এবার আমরা যেটা বার করতে বলেছে লাস্ট, সেটাকে লিখবো প্রশ্নানুসারে, যেটা আমাদের প্রশ্নে বলেছিল। ঠিক আছে, তো কি করবো, দুটোর আয়তন লিখবো। এটা হচ্ছে অবশিষ্ট গোলকের আয়তন বেরোলো, পুরো গোলকটা থেকে মানে পরবর্তী গোলকটার যে আয়তন সেটাকে বাদ দিলে অবশিষ্ট গোলকের আয়তন বেরোয়। তাহলে আমরা লিখবো অবশিষ্ট গোলকের আয়তন, যেটা ছিল বেরিয়েছিল 2 রুট 2 -1 ইস টু আমরা কোনটাকে বার করবো, নতুন গোলকটার আয়তন ছিল 4/3 পাই ইন্টু ছোট হাতের r কিউব। আবারও বলছি, এটা অবশিষ্ট গোলকের আয়তন, আর এটা হচ্ছে তোমার, আমাদের এটাই বার করতে বলেছিল, অবশিষ্ট গোলকের আয়তন আর পরবর্তী গোলকের আয়তন, মানে নতুন যে গোলকটা সেটার আয়তন। এবার ইস টু থেকে আমরা বাই করতে পারি, তো তাই করবো। চলো তাই করবো, 4/3 ইন্টু পাই ইন্টু r কিউব। এবার বোথ সাইড দিয়ে r কিউব পাই 4/3 উপর নিচে রেখে নিচে 1 করে থাকলো, তাহলে হবে অ্যান্সার 2 রুট 2 -1 ইস টু 1। এটাই হচ্ছে তোমাদের উত্তর। বলো বলতে পারলাম কিনা, বলতে পেরেছি? কমপ্লিট হয়েছে, বুঝতে পেরেছো অঙ্কটা? তাহলে এবার আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে পূর্বের পুরো গোলকটার আয়তন, আর এটা হচ্ছে নতুন গোলকের আয়তন। আর এইটা থেকে এটাকে যখন লেস করা হয়, সেটা যেটা বেরোয় সেটা হচ্ছে অবশিষ্ট গোলকের আয়তন। কি বেরোয়? অবশিষ্ট গোলকের আয়তন। এবার তোমাকে অঙ্কে বলেছে অবশিষ্ট গোলকের আয়তন আর হচ্ছে পরবর্তী যে গোলক তার আয়তনের মধ্যে অনুপাত বার করলাম, কাটাকুটি করলাম, বেরিয়ে গেল। বুঝতে পারলাম? অঙ্কটা একবার রিপিট করে দেখে নিও, অসুবিধা হলে আমাকে আবার বলো, কমেন্ট করো। আমি আবার কোনো একটা সময় ম্যারাথন ক্লাস যদি নিয়ে আসি অবশ্যই হয়ে যাবো। ঠিক আছে, চলে আসবো লাস্ট এবং শেষ অঙ্ক, যেটা খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তার আগে এটা নোট করে নাও খাতায়। চলো চলে আসি লাস্ট অঙ্ক, 13 নম্বর অঙ্ক। কি বলেছে? 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, 14 সেমি ব্যাসার্ধ বলেছে তো, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। ভালো করে শুনবে, প্রশ্নটা ভালো করে পড়বে কিন্তু। বলেছে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলক একটা গোলকের মতো হয়, যার ব্যাসার্ধ কত বলেছে? 14 সেমি বলেছে। ঠিক আছে, আমি ব্যাসার্ধকে 14 ধরে নিলাম, মানে r = 14 হলো। আচ্ছা দাদা, তারপরে কি বলেছে? তারপরে বলেছে এই ভূগোলকের অক্ষটির বক্রতলে, অক্ষ বলতে এরকম ধর সোজাসুজি এরকম ভাবে যদি এরকম ধরি, তাহলে অক্ষ এই জায়গাটা আর এই জায়গাটা দুটো ছিদ্র আছে, এই জায়গাটা দুটো ছিদ্র আছে। কি বলেছে? অক্ষ বরাবর বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্তাকার ছিদ্র রয়েছে। এইখানে একটা ছিদ্র রয়েছে আর এখানে একটা ছিদ্র রয়েছে। ঠিক আছে, তোমরা একটা কাজ করবে, দেখবে তোমাদের স্কুলে দেখবে একটা গোলক যেটাকে বলে সেরকম টাইপের। ঠিক আছে, তার মাঝখানে একটা দণ্ড থাকে, যেটাকে ধরে আমরা ঘোরালে ওই দণ্ডটার ওখান থেকে ঘুরতে থাকে। ঠিক আছে, তো যাই হোক, একটা গোলক রয়েছে, ঠিক আছে, ভূগোলক রয়েছে, সেখান থেকে একটা কি হচ্ছে, দুটো ছিদ্র রয়েছে, যে ছিদ্রটা হচ্ছে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো গোলক রয়েছে। এগুলো কিন্তু মাথায় রাখবে, এগুলো হচ্ছে বৃত্তাকার গোলকের, এইগুলো হচ্ছে বৃত্তাকার। এই কথা দুটো মাথায় রাখবে, আমি আবার রিপিট করবো প্রশ্নটা। এগুলো হচ্ছে বৃত্তাকার। ঠিক আছে, ভূগোলকটি ধাতব পাতের ক্ষেত্রফল কত? ভালো করে শুনবে। এবার যেটা বলেছে আমি একবার ভালো করে মেলাবো।
এটা একটা গোলক, এই গোলকটার কি হয়েছে ব্যাসার্ধ হচ্ছে r ইকুয়াল টু 14 সেমি। এত অব্দি বুঝে গেছি, এত অব্দি বুঝে গেছি। দেন তোমাকে যেটা বলেছে এর মধ্যে দুটো ছিদ্র আছে যেগুলো হচ্ছে গোলাকার, যেগুলো হচ্ছে বৃত্তাকার, গোলাকার বলছে বৃত্তাকার, যেগুলো হচ্ছে 0.7 সেমি। কখানা রয়েছে? দুখানা। বলেছে তাহলে এই যে জায়গাটা রয়েছে, এই যে জায়গাটা এটা টোটাল, এই যে বক্রতলটা রয়েছে টোটাল ক্ষেত্রফল কত তোমাকে মাথায় রাখতে হবে। এখানে এইভাবে করতে হবে যে পুরো গোলকটার বক্রতলের ক্ষেত্রফল বার করব, করে এই যে দুটোর যে ক্ষেত্রফল, এই দুটোর ক্ষেত্রফল বার করে মাইনাস করে দেবো। যদি পারো করে নাও, আর না পারলে চলো করতে থাকি। তাহলে লিখবো, এটা হচ্ছে 13 নম্বর সাম। লিখবো ভূগোলকটির ব্যাসার্ধ r ইকুয়াল টু 14 সেমি হয়েছে। ভূগোলকটির ব্যাসার্ধ 14 সেমি হলো। তাহলে ভূগোলকটির আমরা কি বার করব? বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল বার করব। এখানে তো পুরো গোলক রয়েছে, তাহলে 4 পাই r স্কয়ার বক্রতলের ক্ষেত্রফল। মান বসাই, 4 এর মান 4, পাই এর মান 22/7, আর r স্কয়ার মানে 14 × 14। আরে বাবা, r স্কয়ার মানে 14, r স্কয়ার মানে দুবার বসবে, হয়ে গেল। এবার 7 দিয়ে ইনটু করব, 7 দুগুণে 14। এবার আমরা এখানে মানে গুণ করব, 14 দুগুণে 28, 14 দুগুণে 28, আর 22 আর 4 88। এবার যদি গুণ করি, 8 8 64, হাতে 6, 8 8 64, 6 70, ইনটু 8 দুগুণে 16, হাতে 1, 8 দুগুণে 16 17। তাহলে আমাদের কত হচ্ছে? 4 6 14 2464। আবারও বলে দিচ্ছি 2464। তাহলে বলতে পারলাম। আর হচ্ছে তোমার মোটামুটি যোগ করে আমাদের যেটা বেরোলো 2464। আর ক্ষেত্রফল বলেছিল, তাহলে এটা হবে বর্গ সেমি। বুঝতে পেরেছি এত অব্দি? তাহলে আমরা কি করলাম? ভূগোলকটির ব্যাসার্ধ জানতাম, বক্রতলের ক্ষেত্রফল বার করে নিচ্ছি, মানে পুরোটা বার করে নিচ্ছি। কিন্তু এখানে কি আছে? দুটো বৃত্তাকার ছিদ্র রয়েছে, তাহলে লিখবো দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল। দুটো বৃত্তাকার ছিদ্র রয়েছে যাদের ক্ষেত্রফল বার করব। এবার অনেকে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা মনে নেই, তাদের বলে দিই, পাই r স্কয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা, পাই r স্কয়ার। আর এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার অনেকে বলবে কেন 2 দিয়ে মাল্টিপ্লাই করব? আরে বাবু, এই তো দুটো বলেছে, দুটি বৃত্তাকার ছিদ্র বলেছে, তাই জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 2 × পাই এর মান 22/7, r স্কয়ার মানে এখানে r এর মান ছিল 0.7 সেমি। তাহলে তুই এখানে লিখে নিতে পারিস, জানিস তো? লিখবি 0.7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। কথাটা একবার লাইনটা একবার ভালো করে লিখে নে। এখানে লাইনটা একবার লিখে দিচ্ছি, এখানে এই কথাটা লিখে নিলে একদম প্রপার হবে। 0.7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে r এর মান কত? এই যে ব্যাসার্ধ 0.7 ধরেছি, তার হোল স্কয়ার করব। হোল স্কয়ার মানে দুবার বসবে, ঠিক আছে? আর এখানে 22/7 যেমন আছে লিখবো, 2 যেমন আছে লিখবো। এবার এখানে দেখ, পয়েন্ট তুললে হবে 10, এখানে পয়েন্ট তুললে হবে 10। 7 দিয়ে 7 কেটে গেল। আমি বারবার বলেছি নিচে 10, শুধু 10 100 পড়ে থাকলে আমরা আর কাটাকুটি করবো না। এবার গুণ করবো, দেখ 22 দুগুণে 44, 44 এর সাথে 7 গুণ করবো, 7 4 28, 7 2, 7 4 28 30। তাহলে হচ্ছে 308, আর নিচে 100, মানে দুঘর আগে পয়েন্ট বসবে। ডান দিক দিয়ে দুঘর আগে পয়েন্ট বসবে। তাহলে এটা হলো কত হবে? এটা হবে বর্গ সেমি বা সেমি স্কয়ার। ঠিক আছে? এটা হবে বর্গ সেমি বা সেমি স্কয়ার। এটা 308 হয়ে গেছে, এটা হবে বর্গ সেমি বা সেমি স্কয়ার। এবার একটা কথা ভাব, এই যে জায়গাটা, এই জায়গাটা তো দুটো বৃত্তাকার ছিদ্র আছে, তাহলে ওই জায়গাটা তো কোনো পাক লাগেনি। তাহলে আমরা লিখবো, সুতরাং ভূগোলকটি তৈরি করতে মোট পাত লেগেছে, ভূগোলকটি তৈরি করতে মোট পাত লেগেছে, মোট পাত লেগেছে। তাহলে মোট কতটা বক্রতল ছিল? বক্রতলের ক্ষেত্রফল 2464। সেখান থেকে এই যে জায়গাটা, যেটা হচ্ছে আমাদের এখন ছিদ্রাকার অংশ, যেটা ফাঁকা অংশ, সেটাকে লেস করে দেবো। তাহলে এবার যারা পয়েন্টের বিয়োগ পারে না, তাদের জন্য পয়েন্টের বিয়োগ শিখিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। জাস্ট পয়েন্ট রেখে পরে দুটো শূন্য দিয়ে দাও। পয়েন্টের নিচে পয়েন্ট বসাবে, পয়েন্টের বাঁদিকে সংখ্যাটা বসাবে, ডান দিকে সংখ্যা বসাবে, দিয়ে বিয়োগ করো। 0 থেকে 8 গেলে 2, 0 তে আছে তো 10 ধরবো, 10 থেকে 8 গেলে 2, 10 এর 1 এখানে আসবে, 10 থেকে 1 গেলে 9, এখানে 1 আসবে, 4 0 6 4 6 2, তাহলে 2460.92। আর ক্ষেত্রফল যেহেতু, সেটা হবে বর্গ সেমি। কত হবে অ্যান্সার? 246092 বর্গ সেমি। বলতে পারলাম? তাহলে আরেকবার বলে দিচ্ছি, ভূগোলকটা রয়েছে, ভূগোলকটার ব্যাসার্ধ আমরা জানি, বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা বসিয়ে বার করে নিচ্ছি। এত অবধি কারোর কোথাও সমস্যা নেই। এবার 0.57 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা পাই r স্কয়ার, 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, কারণ দুটো বলেছে তাই।
2 ইন্টু, এবার পায়ের মান 22/7 আর স্কয়ার মানে 0.7 ছিল, এই যে ব্যাসার্ধ বলে দিয়েছিল 0.7, তাহলে ওটা দুবার বসালাম, পয়েন্ট তুলে 10, পয়েন্ট তুলে 7 10 এলো, 7 7 কেটে গেল। এবার এই দেখো 7 7 কেটে গেল, একটা 7, 22 আর 2 রয়েছে, 22 দুগুণে 44 আর 7, 44 আর 7 গুণ করলে হবে 308, আর নিচে 100 রয়েছে, মানে ডান দিক থেকে দুবার আগে পয়েন্ট বসবে। তাহলে এটা হলো ছিদ্র দুটির ক্ষেত্রফলের পরিমাণ। তাহলে মোট ক্ষেত্রফলের পরিমাণ থেকে ছিদ্র দুটিকে বাদ দিলে যেটা অ্যান্সার হবে, এটা হচ্ছে মাইনাস করে দেখিয়ে দিয়েছি, যেটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে ভূগোলকটির মোট বক্রতলের ক্ষেত্রফল। বুঝতে পারলাম? তাহলে আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক 1 থেকে 14 প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের করিয়ে দিয়েছি, প্রত্যেকটা, কোনো অঙ্ক ফাঁকি মারিনি। আর এবার অনেকে বলবে দাদা শর্ট কোশ্চেন আসবে না, অবশ্যই নেক্সট পার্টেই তোমাদের জন্য আসবে গোলকের শর্ট কোশ্চেন। বুঝতে পারলাম? যদি ভিডিওগুলো ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। দেখো বাবু, এখন গরমকাল, এই গরমের মধ্যে আমি তোমাদের জন্য খেটে পড়াচ্ছি, বারবার 2-3টে কথা বলে দিচ্ছি, যারা এই লেখাগুলো বুঝতে অসুবিধা হবে আমার কথাগুলো মন দিয়ে শুনবে, আর ভিডিওর যে কোয়ালিটি সেটা হাই কোয়ালিটি করে নেবে। আমার থেকে ইজি ওয়েতে তোমরা আর কোথাও পাবে না। আমি বারবার বলছি আমি সব থেকে ইজি ওয়েতে করাই। আমি হয়তো কোনো হাইফাই ম্যাথ করাচ্ছি না তোমাদের, বইয়ের ম্যাথই করাচ্ছি, সব থেকে সোজা ওয়েতে করাচ্ছি। বুঝতে পারলাম? যদি ভিডিওগুলো ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর 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 শেয়ার করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে বারবার বলছি ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে যেও, ঠিক আছে? দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন ভাবে। চলো টাটা। আর যাওয়ার পর যেতে যেতে একটাই কথা বলবো, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? ওকে বন্ধু, চলো টাটা, দেখা হচ্ছে গোলকের শর্ট কোশ্চেনের সাথে।